সুন্দরবন বললেই আমাদের মাথায় আসে 2 রাত 3 দিনের ট্যুর, বড়সড় বাজেট আর লঞ্চে রাত কাটানোর পরিকল্পনা। কিন্তু যদি বলি মাত্র 1 দিন সময় আর খুব কম খরচেই আপনি সুন্দরবনের গভীর জঙ্গলের স্বাদ নিয়ে আবার রাতের মধ্যেই কলকাতায় ফিরে আসতে পারবেন। আজকের ভিডিওটি ঠিক সেই বাস্তব অভিজ্ঞতার গল্প। কোনো দামি ট্যুর প্যাকেজ নয়, কোনো বাড়তি খরচ নয়, শুধু সঠিক পরিকল্পনা থাকলেই একদিনে ঘুরে আসতে পারবেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের হৃদয় থেকে। এই যাত্রায় আমরা পৌঁছে যাব সুন্দরবনের একেবারে বাঘের জঙ্গলের কাছে অবস্থিত ঝিঙেখালি বিচে। পথে নদীর বুক চিরে নৌকা ভ্রমণ, পাশে নিস্তব্ধ ম্যানগ্রোভ বন, বন্যপ্রাণীর সম্ভাব্য উপস্থিতি আর প্রকৃতির সেই অপূর্ব সৌন্দর্য, সব মিলিয়ে এমন এক অভিজ্ঞতা যা খুব কম খরচেই আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই ভিডিওটিতে ধাপে ধাপে দেখাবো কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথা থেকে নৌকো পাবেন, একদিনে কোন কোন জায়গা ঘুরবেন, মোট খরচ কত, কি কি বিষয় মাথায় রাখবেন এবং কিভাবে সময় বাঁচিয়ে সুন্দরবনের সেরা অভিজ্ঞতা নিয়ে আবার রাতেই বাড়ি ফিরবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরু করি আজকের আমাদের একদিনের রোমাঞ্চকর সুন্দরবন অভিযাত্রা। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা কতদূর শোনা যাচ্ছে বলতে পারছি না, তবে যতটুকু শোনা যাক। আজকের ভিডিওটা হচ্ছে একদিনে আপনারা নিজের খরচায় নিজের প্ল্যান এই সুন্দরবন কীভাবে ঘুরবেন। সুন্দরবন ঘুরে সুন্দরবনের একটা খুব সুন্দর মজা নেবেন এবং বিভিন্ন বিট আছে, তার মধ্যে একটা বিট ঘুরতে পারবেন। তার সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে, তো স্কিপ না করে দেখুন। আর আমার সামনে দেখুন কত সুন্দর প্রকৃতি, দেখুন। আজকে আমরা ধরেছিলাম বারাসাত থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল। বারাসাত থেকে হাসনাবাদ সময় লাগে 1.5 ঘন্টা মতো, আর যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা মতো সময় লাগবে। আর হাসনাবাদের ঠিক আগের স্টেশন টাকি রোড বেরোলো, আর এরপরেই হাসনাবাদ। 1.5 ঘন্টা জার্নি পরে আমরা এসে পৌঁছালাম হাসনাবাদে। হাসনাবাদ থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সোজা যাব, সোজা এইদিকে গিয়ে সামনের দিক দিয়ে বেরোবো, মানে প্ল্যাটফর্মের ওপর থেকেই বেরোবো। বেরিয়ে আমরা পুরোপুরি ব্রিজের সামনে যাবো, ওখান থেকে অটো ধরে যাবো লেবুখালির দিকে। হেঁটে এসে হাসনাবাদ মাছ বাজার পেরিয়ে সামনে ব্রিজের মুখ থেকে অটো ধরতে হবে। 40 টাকা নেবে আপনার 29 কিলোমিটার দূরত্ব। যেতে সময় লাগবে মোটামুটি 50 মিনিট মতো বা 1 ঘন্টা মতো। মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে আপনার অটোতে। আর টোটোতে আসলে আরও বেশি সময় লাগবে। বাসে আসলে 5-10 মিনিট কম, আর বাসের ভাড়াটাও কম 30, অটো 40, আর টোটোতে আসলে 60-70 টাকা ভাড়া। যাই হোক, আমরা চলে এসেছি লেবুখালিতে। এখানে প্রচুর অটো রাখা রয়েছে। এটা একটা পপুলার জায়গা বলা যায় এই উত্তর চব্বিশ পরগনার। সুন্দরবনের সঙ্গে এই জায়গাটা বেশ ওতপ্রোতভাবে জড়িত, কারণ উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের ঢুকতে গেলে আপনাকে এই জায়গাটায় আসতেই হবে। এখান থেকে ঘাট পার হই, ওপাশে ভান্ডারখালি, দুলদুলি, ওই দিক থেকে সুন্দরবনে যাওয়া যায় উত্তর চব্বিশ পরগনার। আর দক্ষিণ চব্বিশ পরগনার আপনার ক্যানিং, তারপরে ওদিকে নামখানা, বকখালি, এই সমস্ত জায়গা থেকে যাওয়া যায়। কিন্তু উত্তর চব্বিশ পরগনায় এই জায়গাটা বেশ পপুলার, সুন্দরবনের প্রবেশদ্বার বলা যায় এটাই। জোয়ার হলে মনে হয় ভেসেলগুলো চলাচল করে, এই বড়গুলো সবসময় চলাচল করে। এটা বেশ ভালো কথা। আর এই নৌকাটা যাচ্ছে, দেখুন পুরো নৌকা ভরে লোক যাচ্ছে। আর এই জায়গাটায় দিন 15 মতো আগে এসেছিলাম, তখন ছিল ভাটা ঠিক এই সময়, আর এখন জোয়ার। একটা ছোট্ট নৌকোয় দেখুন মাছ ধরতে যাচ্ছে। তো জোয়ার ভাটার এরকম লেগেই রয়েছে। মোটামুটি 15 দিন মতো আগে এই সময় ভাটা ছিল, অনেক দূর জল নেমে গেছিলো, 2 বাচ্চা ছেলে মাছ ধরছিল এখানে। আর এখন ভাটা, আর ওরা যাচ্ছে মাছ ধরতে। দেখুন ছোট্ট নৌকায় জোয়ারের ওপর মাছ ধরতে যাচ্ছে। তবে এই সময়টা কাঁকড়া বেশি ধরা পড়ে এখানে। আমাদের যেতে হবে ওই পারে, আমরা রয়েছি এই পাশে লেবুখালিতে, আমাদের ওই পাশে যেতে হবে দুলদুলিতে। আর ভেসেল যাচ্ছে দেখুন, ভেসেলগুলো বড় বড় লরি, গ্যাসের ট্যাঙ্কার, সমস্ত কিছুই পারাপার করে, গ্যাস, তেল, এগুলোই। যাই হোক, আমরা যাই, গিয়ে আগে নৌকোয় উঠি। এটা হচ্ছে মোল্লাখালী কুমিরমারি যাওয়ার নৌকো। কতদিন আমরা এই নৌকোতে গেছিলাম। আজকে বেশ কম ভিড় আছে, তাও ভেতরে অনেক লোক আছে, তবে ভালোই কম ভিড় আজকে। এটা হচ্ছে জংশন বোট বা জংশন ঘাট। ভান্ডারখালিতে একটা নৌকা আসছে, সেই নৌকা করে আমরা যাব দুলদুলির দিকে।
ফাঁকার ওপর গাড়ি পারাপার কতটা রিস্কে, একদম কোনা ঘেসে যাচ্ছে। ক্যামেরা করলাম না না, দেখুন কত গাড়ি, কত মানুষজন পারাপার হচ্ছে। এই ঘাটটা বেশ ব্যস্ত ঘাট, মোটামুটি ভোরবেলা থেকে শুরু হয়ে রাত 8টা-9টা পর্যন্ত এই ঘাটে এরকমই ভিড় চলে। এখন তাও একটু ভিড় কম আছে, আরেকটু ভোরবেলা থেকে বা আরেকটু পরে প্রচণ্ড ভিড় হয়। আজকে আকাশ পরিষ্কার, আর ভোর 6টার সময় যা রোদ উঠেছিল সেটা মোটামুটি 10টা-11টার সমান। আর এই নদীর উপর দিয়ে পার হচ্ছি, দেখুন গৌরেশ্বর নদীর উপর দিয়ে আমরা পার হচ্ছি, আর কত সুন্দর লাগছে আজকে আকাশটা। এটা হচ্ছে জেটি ঘাট, বড় বড় জেটিগুলো এখানে এসে ভেড়ে জেনারেলি বড় বড় গাড়ি পার হওয়ার সময়, মানে পার হওয়ার ক্ষেত্রে এই ঘাটটা ব্যবহার করা হয়। আর বোট ঘাট বা নৌকো ঘাট হচ্ছে এটা ছোটোটা। এখানে মোটামুটি সবসময় একটা দুটো করে নৌকা দাঁড়ানো থাকে। আর আজকের প্রকৃতিটা অপরূপ, মনোরম, সুন্দর। আমরা এলাম দুলদুলির দিকে, সময় লাগে মোটামুটি 5 মিনিট, আর ভাড়া 3 টাকা করে, বেশ কমই রয়েছে ভাড়ার দিকে। আর এদিকে দেখুন অবস্থা, মোটামুটি 15 দিন মতো আগে এসেছিলাম এই জায়গাটার রাস্তা, তখন ওপরে ঢালাই রাস্তাটা ছিল, মানে নিচ থেকে সব সরে গেছিলো। আর এই 15 দিন পরে এসে দেখছি সব ভেঙে গেছে, এখানে নতুন করে মাটি দিয়েছে, আর ভেঙে এই নদীতে চলে গেছে। এটা গৌরেশ্বর নদী তো? এটা হ্যাঁ। গৌরেশ্বর নদী, এটা ইছামতি। আচ্ছা, ইছামতি, রায়মঙ্গল আর গৌরেশ্বর, 3টে নদীর মিলনস্থল এটা। আচ্ছা, তো আমরা এখান থেকে সামনে যাব, সামনে গিয়ে কালীতলার গাড়ি ধরবো। তো আমরা চলে এসেছি দুলদুলি অটো স্ট্যান্ড। অটো বেসিক্যালি এখানে অটো কম চলাচল করলে ম্যাজিক গাড়ি বেশি চলে। কালীতলা, কালীতলা কোথায়? কালীতলা কত আগে? আচ্ছা আচ্ছা, এটা 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 হচ্ছে কালীতলা যাবে। সিট কি আছে না? সব বুকিং হয়ে গেছে। হ্যাঁ, জেনারেলি বুকিং হয়ে যায় আগে। সামনে একজন, আমাদের ছোট্ট গাড়িটা যাবে, দরজাটা বন্ধ করে দিই। এটা যাবে মোটামুটি 9 জন না হলে ছাড়ে না, 9 জন না হলে ছাড়ে না, এখান থেকে দাঁড়িয়েই থাকবে। এখানে ছাড়ার কোনো নিয়ম নেই। একই গাড়ি এখান থেকে শামশেরনগর যাবে, সেটাই কালীতলার উপর দিয়ে যাবে। আজকে আমাদের জার্নি হচ্ছে বা গন্তব্য হচ্ছে কালীতলা। কালীতলা থেকে আমরা যাব ওইদিকে ঝিঙাখালি বিটের দিকে যাওয়ার চেষ্টা করবে। তা মোটামুটি এইখানকার নিয়ম ওইরকমভাবে নয় যে শিডিউল অনুযায়ী ছাড়বে, যে একটা সময় ছাড়লো আবার আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে, এরকম নয়। এরকম একদমই নয়। এখানে পুরোপুরি 9 জন হলে ছাড়বে, একজন কম হলেও ছাড়বে না। আর ওই দিক থেকে শামশেরনগর থেকে আসার সময় একটা নির্দিষ্ট সময় আছে, আসার সময় আস্তে আস্তে ভাড়া হয়ে যায়, যাওয়ার সময় হতে যায় না, ওর জন্য এই ব্যাপার। আর এদিকে বেশ ছোটো গাড়িগুলো ভালোই চলে। দেখুন সবুজে ঘেরা পথ দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা এদিকে বেশ ভালো না, একটু খারাপই হয়ে গেছে এখন, তবে পথ কিন্তু বেশ মনোরম, পুরো সবুজে ঘেরা। আমরা চলে এসেছি যোগেশগঞ্জে। যোগেশগঞ্জে জেনারেলি দাঁড়ায় এগুলো গাড়িগুলো, ওখান থেকে ছাড়ে লেবুখালি থেকে, যোগেশগঞ্জে দাঁড়ায় 5 মিনিট, এখান থেকে দাঁড়িয়ে তারপর চলে যায় শামশেরনগরে। আবার হেমনগর যেগুলো যায় সোজা, সেগুলো এখানে দাঁড়ায়। আবার মানে চলতি পথেও তাই বা ফিরতি পথেও তাই, এখানে 5 মিনিট করে রেস্ট নেয়। আর এখানে দেখুন কত কাঁঠাল রয়েছে। এটা দাম কীরকম হবে গো? এটা 200। এইগুলো সব কি সুন্দরবন অঞ্চলের কাঁঠাল না বাইরে থেকে আনা? বাইরে থেকে আনা। কত দূর থেকে আসে কাঁঠাল তোমাদের? দেগঙ্গা থেকে, ওই জন্য দাম বেশি। আমাদের আচ্ছা, ক্যারিং কস্ট পড়ে যায় বেশি। এদিকে কাঁঠাল গাছটা হয় না তেমন, ওর জন্যে জামরুল এগুলোর দাম কম, কিন্তু কাঁঠালের দামটা বেশি। এই হচ্ছে ব্যাপার, ওর জন্য আমাদের ওইদিকে থেকে এদিকে কাঁঠালের দামটা বেশি, যেহেতু কস্ট অনেক পড়ে যায়, ক্যারিং কস্ট। তো আমরা অ্যাটলিস্ট এত জার্নির পরে চলে এসেছি কালীতলায়, যেটা সুন্দরবন প্রবেশদ্বার বলাই হয়। আর এই দেখুন, এটা হচ্ছে কালীতলার ঘাট। এখান থেকে আমরা যেতে পারবো ওইদিকে সুন্দরবনের বিটে। আর ওইদিকের বিটের নাম হচ্ছে ঝিঙেখালি বিট। আর দেখুন নৌকো রয়েছে, ওইদিকে মাছ ধরা চলছে। এটা কি মাছ ধরার জন্য নাকি? চার গাঁথতে হবে না এমনি দিয়ে দেবে? একটা এত বড় দড়িতে একটা দুটো এদিকে 3টে। এগুলো কি গুলে মাছ? গুলে মাছ ধরো কী করে তোমরা? আমরা তো গুলে মাছ ধরতেই পারি না। ধরতে পারি না বলতে একবার চেষ্টা করেছিলাম ধরা যায় না। লাঠি দিয়ে? আচ্ছা, এটাও কি মাছ ধরা নৌকা?
বাইরে গিয়েছিল। ও, আর এরকমভাবে পাল দিয়ে চলে আসছে, তাই তো? বাহ, প্লাস্টিক এরকমভাবে দাঁড়িয়ে নিয়েছে। হাওয়া পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো, দারুণ সুন্দর। এটা ওটা দুটোই। এই ছোট ছোট নৌকোগুলো মাছ ধরতে যায়। এটা কি দিনের দিন ফিরে আসে নাকি? এগুলো দিনের দিন ফিরে আসে। দিনের দিন ফিরে আসে, মানে সকালে গেছিল এখন ফিরছে এরকম? রাত্রে গিয়েছিল। রাত্রে, আচ্ছা আচ্ছা। আর এখান থেকে তোমার নৌকো করে ঝিঙেখালি বিটে যেতে কীরকম টাকা নেয়? ওটা জানা নেই, ওটা রিজার্ভ করে যেতে হবে, কতক্ষণ থাকবে সেরকমভাবে টাকা নেই। যতক্ষণ থাকবো সেরকমভাবে টাকা? আচ্ছা আচ্ছা। এই নৌকোটা যাবে, সবসময় ভিড় হয় নাকি শীতকালে বেশি হয়? শীতকালে বেশি। শীতকালে বেশি এই জায়গা থেকে। জেনারেলি যারা একদিনের জন্য সুন্দরবন ঘুরে বাড়ি চলে যেতে যায় তাদের জন্য এটা ঠিক আছে। নৌকার ভাড়া কীরকম থাকে যেতে গেলে ওপাশে? 300 টাকা। 300 টাকা? হ্যাঁ, 1 থেকে 5 জন অবধি 300 টাকা। 1 থেকে 5 জন 300 টাকা। কতক্ষণ দাঁড়ানো পাশে? 40 মিনিট। 40 মিনিট ওখানে স্টপ হয়, তাই তো? 1 থেকে 3 জন 300 টাকা, 1 থেকে 5 জন 300 টাকা, তার বেশি হলে? তার বেশি হলে 50 টাকা করে, মাথায় বেশি। মাথা পিছু 50 টাকা বেশি। আপনাদের মনে হয় শীতকালে বেশি লোক হয় আর বর্ষাকালে তেমন একটা লোক হয় না? আচ্ছা ঠিক আছে, চলেন। 3 মাস 3 মাস? সিজন। 3 মাস সিজন? আচ্ছা। তো এখানে একটা জায়গা করা হয়েছে, ওর উপর দিয়ে হাঁটছি। আর এটা মনে হয় মাছ ধরার নৌকা। এটা কি মাছ ধরার কাকা? কোথায় যাবে? ও আচ্ছা আচ্ছা, ঘুরতে যাওয়ার। এটা ওটাও দুটোই ঘুরতে যাওয়ার নৌকো? ও, শুধু এই বিট পর্যন্ত না জঙ্গলে ঘুরিয়ে আনবেন? হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে কি চার্জ আলাদা থাকে? আচ্ছা। আর এই দেখুন, এখন কি জোয়ারের সময়? তো এখন পুরো ভরা জোয়ার, ওর জন্য এইসব জায়গা গাছগুলো পুরো ভরে গেছে। আর এটা হচ্ছে কুড়েখালি নদী। কুড়েখালি নদী এখানে এসে মিশেছে। আচ্ছা, আরেকটা কথা কাকা, এই যে কুড়েখালি নদী, তো এটা ওই সামনে গিয়ে কোন নদীতে মিশেছে? রায়মঙ্গল। আচ্ছা, কোন দিকে? কালিন্দী? আচ্ছা, এইদিকে গিয়ে মিশেছে কালিন্দির সাথে, আর এদিকে গিয়ে মিশেছে রায়মঙ্গলের সাথে। মানে কুড়েখালি নদী রায়মঙ্গল এবং কালিন্দির সংযোগ, তাই তো? আচ্ছা। তো আমাদের নৌকো তেল আনতে গেছে, নৌকো আসছে, নৌকা করে আমরা যাবো সুন্দরবনে ঝিঙেখালি বিটে। ওইটা গেলে আবার এক্সট্রা টাকা নাকি? হ্যাঁ, ওটা গেলে এক্সট্রা 200 টাকা। এক্সট্রা 200 টাকা খাইতে গেলে? হ্যাঁ। খাইতে গেলে কি দেখতে পারবো ওখানে মানে জাল টাল দেওয়া নেই বনের গায়ে। আচ্ছা, হরিণ টরিণ দেখা যায়। হরিণ দেখা যায়? কত দূর সেটা খাড়িটা? বেশি বন্ধ ওখান থেকে, এই এর ডবল। আচ্ছা, এখান থেকে যাত্রা ডবল? হ্যাঁ। ঠিক আছে, তো আমরা উঠে বসি। ছোট একটা নৌকো, আর এখন অফ সিজন, ওর জন্য আমরা দুজন যাচ্ছি, দুজন 300 টাকা। আর যদি আপনারা 5 জন মিলে আসেন, বা 5 জন মিলে আসলে 60 টাকা করে হয়ে যাচ্ছে। তার বেশি হলে তো একদম সহজ হিসেব বলে দিল। তো নৌকা ছাড়বে এখন, গিয়ে ওখানে 40 মিনিট দাঁড়াবে। যেতে সময় লাগবে কতক্ষণ? 15 মিনিট। যেতে 15 মিনিট, আসতে 15 মিনিট, আর ওদিকে 40 মিনিট দাঁড়াবে। আর এই দেখুন এদিকে প্রকৃতি কত সুন্দর। আজকে আকাশ পুরো পরিষ্কার, একদম ক্লিয়ার আকাশ। ওর জন্য এদের মেঘগুলো বেশ ভালো লাগছে দেখতে। আর এপাশে দেখুন জঙ্গলে নেট দিয়ে ঘেরা জঙ্গল, আর যেটাই খাড়িতে নিয়ে যাবে সেটা নেট দেওয়া নেই। দেখুন কত সুন্দর লাগছে। এদিকে ইঞ্জিনের আওয়াজ, যেহেতু ইঞ্জিন নৌকো এগুলো তাই। আর কত সুন্দর লাগছে দেখুন, দৃশ্যটা অতীব মনোরম লাগছে, দারুণ সুন্দর দৃশ্য। এবং জলের রং এখানে কিন্তু গাঢ় সবুজ রঙের জল, জোয়ার হচ্ছে আর জলের রং একদম গাঢ় সবুজ। আর এই পাশে একদম দেখুন নেট দেওয়া জঙ্গল, যেখান থেকে আমরা গতদিন শামশেরনগর যাওয়ার সময় হরিণ দেখেছিলাম। নেট কেটে হরিণ বেরিয়ে এসেছিল, সেই নেট দেওয়া জঙ্গল। এর মধ্যে বাঘ থাকতে পারে ভাই? বাঘ 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 আছে? আচ্ছা, এখানেই বাঘ আছে, এবং এখান থেকে বাঘ মাঝে মাঝে পারাপারও হয়, সেই গল্প ওর কাছে শুনবো। এই হচ্ছে ব্যাপার। গতবার আমরা গেছিলাম ঝিঙেখালি একটা ছোট্ট নৌকায়, আজ জানি হচ্ছে দেখুন কি সুন্দর একটা নৌকায়। সুন্দর নৌকা বলতে নৌকাটা ছোট, কিন্তু দারুণ সুন্দর পরিবেশ। ও, এই দেখুন এখানে একটা ঘাট আছে। গতবার এই ঘাটের থেকে উঠেছিলাম আমরা ছোট্ট একটা মাছ ধরার নৌকোয়। আর এখন জোয়ার, এখন আরও বেশি জল, ওর জন্য ওই রিস্কে গেলাম না। আমরা এটাতে যাচ্ছি। আর দেখুন এখানে নৌকোগুলো দাঁড় করানো রয়েছে, আর এই গাছের অর্ধেক অংশ ডুবে রয়েছে, অর্ধেকের বেশি অংশ ডুবে রয়েছে জোয়ারের জন্যে। ভাটা হলে অনেকটা জল কমে যাবে, কুড়েখালি নদীর জল একদমই কমে যাবে। আর ওইদিকে যে নদীটা আছে ওটা হচ্ছে রায়মঙ্গল, আর এইটা
রায়মঙ্গলটা সামনে বেশ চওড়া কিন্তু। আর এরই ওই পাশে রয়েছে কুমিরমারি দ্বীপ। এই দেখুন, আস্তে আস্তে আমরা বড় নদীর দিকে যাচ্ছি, তবে বড় নদীতে পড়ার আগে আমরা ঝিঙেখালি বিটে যাব। আর আমার সামনে একটা ছোট্ট নৌকো আসছে, মাছ ধরার নৌকো, দেখুন একদম ছোট নৌকোটা। দেখুন কত ছোট নৌকো, তাও যন্ত্রচালিত, হ্যাঁ যন্ত্রচালিত। আর এটা মাছ ধরা নৌকো, ওর জন্য এরকম ছই রয়েছে, ছইয়ের মধ্যে থাকা খাওয়া, আচ্ছা ব্রাশ টাশ সবই দেখতে পাচ্ছি দেখুন। আর একটা ইয়ে রয়েছে, পতাকা রয়েছে, যেটা বাঘের পায়ের ছাপ আঁকা। এই দেখুন এখানে একটা ছোট্ট খাড়ি ঢুকেছে, খাড়িটাও নেট দিয়ে এরকম ঢাকা যাতে বাঘ না আসতে পারে এদিকে। তাই এখানে কিন্তু বাঘ আছে এবং বাঘ বেশ ভালোই আসে এদিকে। আমার সামনে দেখুন কত নৌকো, কালকে রাতে গেছিলো মাছ ধরতে, এখন ফিরছে। আর নৌকোর প্লাস্টিকগুলো পুরো টানিয়ে দিয়েছে পালের মতো করে এবং বাড়ি ফিরছে ওরা। এই পাশে এখন জ্বর আসছে জন্যে এদিকে হাওয়া রয়েছে এবং হাওয়ায় বেশ ভালোই, তাতে কষ্টটা একটু কম হচ্ছে। দেখুন মাছ ধরে সবাই ফিরছে। আমরা চলে এসেছি কুড়েখালি নদীর একদম শেষ প্রান্তে। কুড়েখালি নদী এখানে রায়মঙ্গলে মিশেছে, সামনে বিস্তীর্ণ নদী, বিশাল চওড়া নদীর রায়মঙ্গল। এবং রায়মঙ্গলের বুকেও দেখুন ছোট্ট ছোট্ট নৌকো নিয়ে কত জেলে পরিবারের মানুষেরা মাছ ধরতে গেছিলো রাতের বেলা এখানেই কাটায়। আর আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের একটি বিখ্যাত বিট ঝিঙেখালিতে, যেটা উত্তর 24 পরগনার মধ্যে পড়ে ঝিঙেখালি বিটটা। আর দেখুন ঝিঙেখালি বিটের একদম পাশেই চলে এসেছি। আর জোয়ার জন্য কতটা চওড়া এখানে নদী, কতটা চওড়া দেখুন। আর নদীর যে জলের স্রোত, ওকে স্রোতের প্রতিকূলে চালাতে হচ্ছে। আর স্রোতের বাড়ি এখানে লাগছে, ছলার ছলার শব্দ হচ্ছে দেখুন। আর এখানে প্রচুর কুমিরমারি, ওইদিকে না ওইদিকে, তাহলে এইদিকে কি এটা বাংলাদেশ? ও আচ্ছা, এইদিকে বাংলাদেশ, কুমিরমারি এইদিকে বাংলাদেশ। ওর জন্যে মনে হয় এই নৌকাগুলো রয়েছে, বিএসএফের নৌকাগুলো ওর জন্য রয়েছে। আচ্ছা আচ্ছা, বিএসএফের নৌকা এখানে গাড়িতে রয়েছে। এর এপাশে তো আসে না কেউ, ঝিঙেখালির ওপাশে তো যায় না কেউ। তবে আমরা যাব একটা খাড়িতে, বিশেষ খাড়িতে, সেটাও দেখাবো আমরা। যে একদিনে সুন্দরবন ঘুরলে খাড়িটা মিস করবেন না। খাড়িটা সত্যি, খাড়ির মধ্যে ঢুকলে দেখা গেল যদি বিশাল ভাগ্য ভালো থাকে বাঘও দেখতে পারেন। দেখুন আরেকটা নৌকো। আমরা চলে এসেছি ঝিঙেখালি বিটে। তো ঝিঙেখালি বিটে এখন অফ সিজন, তার জন্যে ভিড়টা কম রয়েছে। আপনারা যদি অন সিজনে আসেন প্রচুর ভিড় পাবেন। গতবার এসেছিলাম শীতকালে, প্রচুর ভিড় ছিল। আর শীতের আগের জন্য এখন ভিড় কম। দেখুন সুন্দরবন টাইগার রিজার্ভ লেখাই আছে, দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার হ্যাবিট্যাট, মানে একমাত্র ম্যানগ্রোভ অরণ্য টাইগার মানে বাঘের বসবাসের জন্য, রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাসের জন্য। তবে আমাদের ঢুকতে গেলে টিকিট করতে হবে। আর টিকিট ঘর এটা দেখি কত করে টিকিট করতে হয়, কিন্তু এখন তো কাউকে। ঝিঙেখালি বিট বসিরহাট রেঞ্জের মধ্যে পড়ে এটা, সুন্দরবন টাইগার রিজার্ভ। আর এখানে বাঘ, ব্যাঘ্র মহাশয় আমাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে করজোরে। আর এখানে দেখুন আমরা ঢুকে গেছি এইখানটায়। ডান দিকে কিন্তু নেট দিয়ে ঘেরা, কারণ এই দিকে পুরোপুরি গভীর জঙ্গলে বাঘ রয়েছে। এবং এইখান থেকে বাঘ উল্টো দিকের বা বিপরীত দিকের গ্রামে গিয়ে আক্রমণ করে, এটাও খবর শোনা গেছে। তো আমরা একদম ভেতরে ঢুকে পড়েছি বিটের। তবে এখন এখানে তেমন একটা লোকজন নেই, আমরা কিন্তু টিকিটের ঘরে কাউকে দেখলাম না। এবার সামনে গিয়ে জিজ্ঞাসা করতে হবে টিকিট কোথায়। আর ঢুকেই বাঁদিকে একটা মন্দির দেখতে পাবেন আপনারা, যেটা হচ্ছে বনবিবি বা বনদেবীর মন্দির। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই দেখুন বনদেবী বা বনবিবি, পাশে শাহ জঙ্গলি এবং তার কোলে রয়েছে ছোট্ট দুঃখে সে কই। আর এদিকে হচ্ছে দক্ষিণ রায় বা বাঘের দেবতা দক্ষিণ রায়, ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়। আর এই পাশে মা বনবিবি ও বাঘ দেবতা, ভয়ানক পরাক্রমশালী। জঙ্গলের রাজা বাঘ তার নিজস্ব গরিমার জন্য চিরকাল সবার সমীহ আদায় করে। ভয় মিশ্রিত ও শ্রদ্ধার জন্য প্রাচীনকাল থেকে মানুষ বাঘকে পুজো করে এসেছে।
মহেঞ্জোদারো ও হরপ্পার ধ্বংসাবশেষে তার নিদর্শন মেলে। বঙ্গদেশে অনেক জায়গায় বাঘকে পুজো করা হয়। সুন্দরবনের বাঘ দক্ষিণ রায় নামে দেবতা হিসেবে পরিচিত। যাই হোক, সুন্দরবনের বাঘ দেবতা দক্ষিণ রায়ের পুজোর সাথে সাথে বাঘের আক্রমণের রক্ষা করতে যে তারও পুজো করা হয়, সেটা হচ্ছে গিয়ে এই বনদেবী বা বনবিবি। তার একটা ফলক এখানে রয়েছে লেখা, এবং এইখান থেকে আমরা যদি এই দিকে যাই, বেশ ফাঁকা ফাঁকা রয়েছে আজকে। জেনারেলি অফ সিজনে আসলে এদিকে এরকম ফাঁকাই থাকে, অন সিজনে আসলে বেশ ভালোই ভিড় হয়। তবে সুন্দরবনের ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, তো ইলিশ উৎসব শুরু হলেও এদিকে কিন্তু খুব কম নৌকোই আসে, কারণ সুন্দরবনের ইলিশ উৎসব যেই জায়গাগুলো থেকে শুরু হয় তার থেকে এই জায়গাটা অনেকটাই দূরে। এটাই হচ্ছে কারণ। এখানে একটা পুকুর দেখুন, পুকুরে কচ্ছপ রয়েছে। যাই হোক, বিটের বিভিন্ন বাঘ বা বিভিন্ন সুন্দরবনের ম্যানগ্রোভে যেই সমস্ত জন্তু রয়েছে তাদের ছবি রয়েছে ওখানে। আমরা এর উপরটায় উঠি। জেনারেলি বাঘ যে দেখার বিষয়টা, সেটা এই সময় আসলে আপনি দেখতে পারেন, কারণ শীতকালে প্রচুর পর্যটক আসেন। তাদের যে আওয়াজ ক্যাওয়ার্স, সেটার জন্য অনেক সময় বন্যজন্তুটা দূরে সরে থাকে, তবে এখন থাকে না, ওয়াইল্ড লাইফ এরিয়া। তো এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এর উপরে আমরা প্রথমে ওয়াচ টাওয়ারে উঠবো, তারপর এদিকে ঘুরতে যাব, পুরো এটা ঘুরে দেখব কি কি আছে এখানে। এটা এখন কি পর্যটক একদমই কম? বাড়ে কখন? এটা শুধু 3 মাস, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আর দেখুন গোলপাতা গাছ এদিকে। তো আমরা ওপরে উঠে দেখব, একদম ওপরে, যে দূর থেকে কিছু দেখা যায় কিনা। আর দূর থেকে, উপর থেকে এইরকম লাগছে এই বিটটা। আপনারা আসলে শীতকালেও আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন নিরিবিলি করার জন্য। মানে অফ সিজনটা হচ্ছে পারফেক্ট, এটা আমার মনে হয়। আর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর। দেখুন এখানে কিছু জায়গা গাছ কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে বন্য প্রাণীদের বিচরণের জন্য। আর মাঝখানে একটা পুকুর রয়েছে দেখুন। এইরকম পুকুর অনেক খনন করা রয়েছে পুরো সুন্দরবনের মধ্যে। অ্যাকচুয়াল কী হয়, সুন্দরবনের নদীর জল নোনা জল, আর এই পুকুরগুলোতে বর্ষার সময় জল সঞ্চিত হয়। বর্ষার মিষ্টি জল এখানেই সঞ্চিত থাকে, পুরো টইটম্বুর থাকে সারা বছর। এইখান থেকেই প্রাণীরা জল খায়। আর কি সুন্দর লাগছে দেখুন উপর থেকে দেখতে। যদি বাইনোকুলার থাকে বা দূরবীন থাকে তাহলে হয়তো দূরের জন্তু দেখা একটা চেষ্টা করা যেতে পারে। ওয়াচ টাওয়ার থেকে নেমে আপনি এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। এই দেখুন, এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপের কনজারভেশন ব্রিডিং করানো হয় ঝিঙেখালি বিটে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে প্রচুর কচ্ছপ রয়েছে। আর এগুলো হচ্ছে গোলপাতা গাছ। দেখতে নারকেল গাছের মতো লম্বা লম্বা পাতা হলেও এর নাম কিন্তু গোলপাতা গাছ। আর আমরা এদিকে যাচ্ছি দেখুন। সুন্দরবনে এসে সুন্দরী গাছের দেখা পাওয়া মানে বিশাল ব্যাপার। সুন্দরী গাছের দেখা কিন্তু এখনও পর্যন্ত পাইনি আমরা। আর এখন যেহেতু অফ সিজন, আমাদের সাবধানে যেতে হবে। যে কোনো মুহূর্তে আশেপাশে কোনো পোকামাকড় চলে আসতে পারে। আর এগুলো দেখুন শ্বাসমূল উঠে রয়েছে। আর এটা হচ্ছে, হ্যাঁ এটাই তো কেওড়া গাছ, কেওড়া হয়ে রয়েছে। দেখুন কত বড় বড় কেওড়া হয়ে রয়েছে এখানে। কেওড়া সিজন এটা। আর কেওড়ার টক বেশ সুন্দরবনে ভালো প্রচলিত। অনেক মানুষই কেওড়ার টক, মানে কেওড়া দিয়ে কাঁকড়া দিয়ে টক করে, এরকম রান্না করে আর কি। তো আমরা যাচ্ছি এইরকম, আমরা দুজনই এসেছি, দুজনই রয়েছি এর মধ্যে, আর কেউ নেই এখন, মানে পর্যটক আর কেউ নেই। এই দেখুন একটা কেওড়া ফল পড়ে রয়েছে, বিশাল টক ফল কেওড়া। এদিকেও যাওয়া যায়, এদিকে ঘুরে একদম শেষ ওই আগের যেটা দেখালাম ঝিঙেখালি, ওখানেও যাওয়া যায়। দেখুন কি সুন্দর পাখির ডাক, টিয়া পাখিগুলো সব টিয়া পাখি। তো এইরকম অবস্থা। আবার মোটামুটি শীতকালের আগে ভালোভাবে সেজে উঠবে এই জায়গাটা দর্শনার্থীদের জন্য বা পর্যটকদের জন্য।
আর এপাশে দেখুন উপর থেকে যেটা দেখা যাচ্ছিল ফাঁকা জায়গা সেটা এরকম। এই জলাশয়ের মাঝে এই রকম গাছের যে অংশগুলো করা রয়েছে তার একটাই কারণ, যাতে কচ্ছপ উঠে বসতে পারে এর জন্যে। আর এইখান থেকে এইখানে নিচে একটা আন্ডারপাস রয়েছে, এখান থেকে জলও মানে এপাশ ওপাশ করে, কচ্ছপও এপাশ ওপাশ করে। তবে সুন্দরবনের মাছরাঙা, প্রথমেই সুন্দরবনের মাছরাঙার বোট পড়েছে। আমরা সচক্ষে কিছু দেখতে পারলাম না এখন, এই ছবিতেই দেখে নিই কত ধরনের মাছরাঙা আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 রঙের বা 8 ধরনের মাছরাঙা এখানে আছে। 8টি মাছরাঙা প্রজাতির উপস্থিতির জন্য সুন্দরবনকে মাছরাঙার স্বর্গোদ্যানও বলা হয়। এটা জানতাম না, বোটটা দেখে জানলাম মাছরাঙার স্বর্গোদ্যান। আর এখানে রয়েছে দেখুন স্নেকস অফ সুন্দরবন। সুন্দরবনে কত বিষধর সাপ রয়েছে। বিষধর, আচ্ছা ময়াল জেনারেলি পাইথন বিষধর নয়, কিন্তু শঙ্খচূড়, কিংকোবরা এটা বিষধর। সবুজ বাঁকা, কালনাগিনী, কেউটে তো অবশ্যই বিষধর। কুকুরমুখো সাপ, এটা প্রথম দেখলাম নামটা, যে কুকুরমুখো সাপ। আর এখানে রয়েছে হেরন্ড্রিন জেখালি। আচ্ছা এখানে পাখি, এখানেও সুন্দরবনের পাখি, কত ধরনের পাখি রয়েছে তার বিবরণ এখানে রয়েছে, আপনারা দেখতে পারেন। যদি এখানে স্টপ করে দেখতে পারেন কত ধরনের পাখি সুন্দরবনে রয়েছে। আর এখানে রয়েছে হানি কালেকশন, সুন্দরবনের মধু সংগ্রহ। সুন্দরবনে বিশেষ করে খলসে ফুলের মধুটা বেশ জনপ্রিয়। আর এখানে দেখুন সুন্দরবন জঙ্গল প্রতিরক্ষা শিবির, যৌথ শিবির, সুন্দরবন সুরক্ষার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তার একটা সুন্দর প্রতিকৃতি এখানে করা রয়েছে। সব মিলিয়ে এখানে ঘুরলে দুরকম সময় দুরকম ফিলিংস। যখন কোলাহলপূর্ণ থাকবে তখন একরকম ফিলিংস, আর যখন পুরো নিরিবিলি থাকবে তখন একরকম ফিলিংস। সুন্দরবনে বাঘের সম্পর্কে একটা তথ্য জেনে নিই। বাঘ সারাদিন ছায়ায় শুয়ে বসে বিশ্রাম নেয়। দিনের তাপমাত্রা কম থাকাকালীন, অর্থাৎ ভোর রাতে, অর্থাৎ সূর্যোদয়ের পরে বাঘ সাধারণত শিকারে বের হয়। অবশ্যই এর ব্যতিক্রম হয়েই থাকে। শিকারের ক্ষেত্রে বাঘ চুপি সারে শরীর মাটিতে মিশিয়ে শিকারের দিকে এগিয়ে যায় ও দূরত্ব কমিয়ে ফেলে। কাছে আসার পর অতর্কিতে আক্রমণ করে ও ঘাড় কামড়ে শিকারকে মেরে ফেলে। হরিণের ক্ষিপ্র গতি, বুনো শুয়োরের ঘ্রাণ শক্তি ও বাদাবনের শ্বাসমূলে ভরা কর্দমাক্ত ভূমি বাঘের শিকার প্রক্রিয়া কঠিন করে তুলেছে। তাই শিকারে বাঘের সাফল্য 20টি প্রচেষ্টায় মাত্র 1টি। বাঘ নিঃসঙ্গ প্রাণী, সে নিরিবিলি এবং শান্ত পরিবেশ পছন্দ করে এবং সাধারণত মানুষকে এড়িয়ে চলে। তাই বন ভ্রমণে বাঘের দেখা পাওয়া বিরল ঘটনা। সত্যিই তাই, এতবার সুন্দরবনে আসলাম, না হলে 100 বার আসা হয়ে গেছে, বাঘের দেখা একবারও পাইনি। আর এটা ঠিক 20 বারের আক্রমণ করলে একবার সে সফল হয়। তো ঝিঙেখালি বিটে ঘুরতে এসে, বিশাল বড়, তো বিশাল লম্বা, বাঘের পাশে বসে আছি। এটা পরম সৌভাগ্যের ব্যাপার। যদি এটা সত্যি হতো আমি আর এখানে থাকতাম না ওর পেটে। যাই হোক, ঝিঙেখালি বিটটা এইভাবেই ঘুরে দেখবেন আপনারা। একটা ছোট্ট ঘোরার জন্য একদিনের জন্য পারফেক্ট হবে। এরপর আমরা যাব সরু খাড়ির দিকে, কারণ এখানে এখন কেউ নেই, এখন কিছু দেখারও নেই। ওর জন্যে এখান থেকে বেরিয়ে আমরা সরু খাড়ির দিকে যাব, যদি কোনো বন্যজন্তুর দর্শন পাই। এখানে যারা এইখানে কাজ করে বিভিন্ন বিটে বা ফরেস্ট গার্ডে, তাদের অফিস এই জায়গায় এখানে রয়েছে। আর এখানে রয়েছে একটা ছোট্ট কটেজ, থাকার জায়গা। জেনারেলি ট্যুরের সময় এখানে এসেও থাকতে পারেন। আর একটা কথা যেটা বলা, সেটা হচ্ছে অফ সিজনে এসেছি, ওর জন্য আমাদের কিন্তু এখানে এন্ট্রি পাস লাগেনি। আর যদি অন সিজনে আসি, ভুলে গেছি গতবার এন্ট্রি পাস কত ছিল, ওই মোটামুটি 50 টাকা মতো হতে পারে, 50 টাকা মতো এন্ট্রি পাস ছিল। এখানে ঢুকতে গেলে 50 টাকা দেওয়া লাগবে। তো অফ সিজনে এসেছিলো, দেওয়া লাগছে না। যাই হোক, আমরা এটা ঘুরলাম, ঘুরে আবার যাব নৌকো করে যাব খাড়ির দিকে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন সুন্দরবন টাইগার রিজার্ভ। সেভ দ্য টাইগার। সেভ দ্য টাইগার তো ঠিক আছে, কিন্তু টাইগারের সামনে বললে আমাদেরকে সেভ করে। তো চলুন আমরা যাই ওদিকে। অপরূপ সুন্দর প্রকৃতি, শুধু দেখুন, অপরূপ সুন্দর প্রকৃতি। আর ওরা এখানে থাকে। জোয়ার শেষ হবে কখন? ভাটা শুরু হবে কখন? লেগে গেছে, কিন্তু জল কমেনি কিন্তু। ও আচ্ছা আচ্ছা, এত দূর ছিল, একটু কমেছে, কিন্তু জলের সেই ছলার শব্দ বোঝা যাচ্ছে এখনো। যাই হোক, আমরা এখন উঠে খাড়ির দিকে যাই। এই তো চলে আসছে। এই দেখুন, আরও নেমে যাবে নাকি?
দেখুন একটা বোট আসছে, এটা বাঘের পায়ের ছবি আঁকা একটা পতাকা, এটা মানে ফরেস্টের বোট। আপনারা কি প্রতিদিন আসেন আবার কাজ করে চলে যান? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন সিজনে এখানে এন্ট্রি ফি কত নেয় ঢোকার জন্য? আগে নিত 50 টাকা করে, এখন নেন ফ্রি হবে। এখন পুরো ফ্রি? মানে আবার যদি নভেম্বর চলে আসে আবার 50 টাকা করে নেবে? না না নেবে। আচ্ছা, ওর জন্য গতবার এসেছিলাম আমি 50 টাকা করেছিল, এবার আর নেই। আর টাকি থেকে তো এখানে প্রচুর লোক আসে। হ্যাঁ মানে এই আমরা খাড়ির দিকে যাবো তো, হ্যাঁ বাংলাদেশের দিকে নাকি এপাশে? এই পাশে ওই সামনে। আচ্ছা, রায়মঙ্গল নদী ক্রস করে ওইদিকে যেতে হবে। রায়মঙ্গল কোনটা, এটা তো? এটাই রাম। আর এপাশে যেটা চলে গেছে ওটা কি রায়মঙ্গল না ওটা কালিন্দী? কোনটা? ওটা কারেন্ট দিকে গেছে। কালিন্দির দিকে গেছে। বেরিয়ে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, যারা বেরিয়ে গেল তারা হচ্ছে ঝিঙাখালি বিটে থাকে। এখানে ফরেস্ট গার্ড হতে পারে নাকি? সবাই তো ফরেস্ট গার্ড না, কিছু কর্মীও রয়েছে। আচ্ছা, ঝিঙেখালি বিট এরকম থাকে আর ফরেস্ট গার্ডের এরকম নৌকো করে বা ফরেস্টের নৌকো করে, যে নৌকোগুলো আপনি দেখতে পাবেন পতাকার মধ্যে লাল সবুজ এবং সাদার মধ্যে বাঘের পায়ের ছাপ রয়েছে, সেগুলি সুন্দরবনের, মানে এটা সরকারি নৌকো, বন দপ্তরের নৌকো বা বন দপ্তরের বোট। এগুলো করে এখানকার কর্মীরা যান, তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাজে, আবার এখানে চলে আসবেন। মানে ফরেস্ট গার্ডের কাজে সুন্দরবনে এই হচ্ছে ব্যাপার। যাতায়াত পুরো নৌকায়, কিচ্ছু করার নেই, পুরোটাই জলপথ। আমরা বিট থেকে বেরিয়ে গেছি খাড়ির দিকে। খাড়ি আর কি ছোট্ট একটা খাড়ির মধ্যে ঘোরাবে আমাদের। কত সময় লাগবে খাড়িতে ঘুরতে? ঘুরতে কত সময় লাগবে? 40? 10 মিনিট খাড়িতে ঘোরাবে, 10, 20 আর ওখানে একটু রাখবে 10 মিনিট, আধ ঘন্টা। এই আধ ঘন্টা ঘোরার জন্য আবার এক্সট্রা টাকা দিতে হবে, পার বোট পিছু 200 টাকা এক্সট্রা যদি খাড়িতে ঘুরে আসেন। আর যদি মনে করেন আপনি পুরো একটা দিনের জন্য বোট ভাড়া করবেন তাহলে আপনি করতে পারেন, সেক্ষেত্রে এখানে এসে কথা বলে দিতে হবে, মোটামুটি 1000-1200 টাকার মধ্যে হয়ে যাবে। আর নদীর জলের ঢেউ প্রচণ্ড, উত্তাল নদী এখানে। রায়মঙ্গল সত্যি উত্তাল নদী এখানে। দেখুন এখানে জলের যেই ছলার ছলার শব্দটা বুঝতে পারবেন। নৌকো একবার উঠছে আরেকবার নামছে। আমরা একদম গভীর অরণ্যের পাশ দিয়ে যাচ্ছি। নেট এখানে রয়েছে, তবে নেট যেখানে নেই সেখানে আমরা যাব। একদম নেট দেওয়া নেই যেখানে, যদি সেখানে যাওয়া যায় তাহলে কিছু বন্যপ্রাণী দেখার একটা সম্ভাবনা থাকতে পারে। আর এখানে পুরোপুরি নেট দেওয়া রয়েছে, 3-4টে স্তর করে নেট দেওয়া, মানে 3-4 স্তরীয় নেট, নিরাপত্তা বলা হয়, যাতে একটা কাটলেও আরেকটা না কেটে মানে বাঘ না চলে আসতে পারে। তবে বাঘের যা শক্তি, জেনারেলি এগুলো কেটেই এই গ্রামে ঢুকে পড়ে। তবে এইখানে রায়মঙ্গল নদী প্রচণ্ড চওড়া, এখানে সাঁতরে পার হওয়াটাও একটা ব্যাপার। ছোট্ট কুড়েখালি নদী আছে, কুড়েখালি নদী পেরিয়ে কালীতলায় চলে যেতে পারে, তবে এই নদী পেরোনো চারটিখানি ব্যাপার না। আমরা যত খাড়ির দিকে এগোচ্ছি তত এখানকার স্রোত বাড়ছে। আর দেখুন উঁচু নিচু হচ্ছে কীভাবে। জলের ঢেউ এসে লাগছে নৌকায়, ছলার ছলার শব্দ, আর নৌকা কিন্তু ভালোই উঁচু নিচু হচ্ছে। দেখুন সুন্দরবনের বাঘের জঙ্গলের নেট এখানে শেষ হয়ে গেছে, এরপরে আর নেট দেওয়া নেই, কারণ এখানে ভয়ও নেই। এইখান থেকে বাঘ এই নদীতে ঝাঁপ দিয়ে এই সুদীর্ঘ চওড়া নদী অতিক্রম করে অন্য পারে যাওয়াটাও একটা ব্যাপার, ওর জন্য এখানে নেটটা দেওয়া নেই। আর এদিকে ইঞ্জিনের আওয়াজে এরকমভাবে কাঁপছে, তবে নেট দেওয়া পুরোপুরি নেই এদিকে। হাঁটার সময় জল নামে, অল্প বিস্তর নামে, এদিকে বেশি নামে না। আর দেখুন আমাদের যাত্রা কতটা মনোরম হচ্ছে। আর পাশেই যেহেতু বাংলাদেশ, তাই প্রত্যেকটা নৌকায় এরকম জাতীয় পতাকা দেওয়া রয়েছে। জাতীয় পতাকা প্রত্যেকটা নৌকায় উঠছে। সামনে বাংলাদেশ, ভারতের যে নৌসেনার জাহাজ বা নৌকো এদিকে রয়েছে, তারা এই পতাকা দেখে চিনতে পারে কোথাকার নৌকো।
কারণ বাদবাকি সব রং ফং নৌকোর ধরন গড়ন সবই এক। আর দারুণ সুন্দর একটা জার্নি হচ্ছে। আপনারাও যদি এইরকমভাবে জার্নি করতে চান, একদিনে নিজের খরচায় সুন্দরবন ভ্রমণ করতে চান, করতে পারেন, একদম কম খরচায় হয়ে যাবে। আর আপনারা যদি দলে অনেকজন থাকেন তো আরও খুব ভালো হয়। আকাশের এই কোণাটায় মেঘ করে এসছে এখন, দারুণ সুন্দর লাগছে। আপনারাও একদিন আসুন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমরা যখন যাচ্ছিলাম ওইদিকে জোয়ার ছিল, পুরো এই অংশটা জলে ডুবেছিল। এখন ভাটা শুরু হয়েছে, এটা জেগে রয়েছে। আর এই দিকে দেখুন যেই সকল অংশগুলো এখন জেগে উঠেছে সবগুলোই জলের নিচে ছিল জলের সময়, এখন ভাটা বলে এরকম জেগে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এবং গাছে জলের দাগও রয়েছে, কতটুকু জল ছিল বা কতটা জল উঠেছিল সেটা দেখুন। দূরে কিছু বাচ্চা সাঁতরে নদী পার হচ্ছে এবং সাঁতার কম্পিটিশন চলছে তাদের। এই দিকে গেছিলো জঙ্গলের দিকে, এখন সাঁতরে ঘাটের দিকে যাচ্ছে। প্রায় 7 থেকে 10 জন বাচ্চা রয়েছে ওখানে। দেখুন ওরা সাঁতার কেটে এসে এখানে বিশ্রাম নিচ্ছে, ক্লান্ত হয়ে গেছে ওরা, সাঁতার কেটে এসে এখানে বিশ্রাম নিচ্ছে। কি অপরূপ প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখুন। প্রকৃতির দৃশ্য এখানে এত মনোরম, দারুণ সুন্দর লাগছে। প্রত্যেকে ওখানে কাদার মধ্যে বসে রয়েছে, এদের কাছে কাদাটা কোনো ব্যাপারই না। আর এখান থেকে এতদূর সাঁতরে গেল সেই সাঁতারটাও কোনো ব্যাপার না। আর এখানে কিন্তু নেট দেওয়া বাঘের জঙ্গল, সেটাও ওদের কাছে কোনো ভয়ের ব্যাপার নয়। এখন এখানে থাকতে থাকতে ওদের এই ভয়টা কেটে গেছে। দেখুন ওরা আসছে মাছ ধরে। মাছ কতগুলো মাছ হলো? মাছ হয়েছে? ও মাছ ধরতে যাচ্ছে দেখুন। দেখুন আমাদের ঘাটে চলে এসছে। আমরা জার্নি করলাম মোটামুটি 2 ঘন্টা মতো। 2 ঘন্টা মতো আমরা জার্নি করলাম। আপনারা যদি মনে করেন যে আরও বেশিক্ষণ জার্নি করবেন, আপনারা পুরো বোটটা ভাড়া নিতে পারেন, সেক্ষেত্রে আবার অন্যরকম দাম হবে। বললাম 1000-1200 টাকা মতো লাগবে। আর অনেকক্ষণের জন্য যদি জার্নি করেন, অনেকক্ষণ করবেন, পুরো একটা দিনও কাটাতে পারেন এখানে বোটে এসে। আমরা 2 ঘন্টা জার্নি করলাম। আর 2 ঘন্টার জার্নিতে আমাদের যা খরচা হয়েছে 500 টাকা। একজন আসলেও 500 টাকা, আর 5 জন আসলেও 500 টাকা। সেক্ষেত্রে 5 জন আসলে আপনাদের পুষিয়ে যাবে। তো আমরা ঘাটে চলে এসেছি, ঘাটে উঠবো, উঠে দেখবো খাবার দোকান কিছু আছে নাকি, কিছু খেয়ে নেব। প্রথমে আমাদের খেতে হবে। যদি একদিনে সুন্দরবন ভ্রমণ করতে চান এইভাবে ঘুরতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আরও একটা কথা বলে রাখি, যদি একদিনে সুন্দরবনের এদিকের উত্তর 24 পরগনার সুন্দরবন ঘুরতে যান তাহলে এভাবে ঘুরতে পারেন।